আমার বড় আপুর মৃত্যুর আজ ৫ মাস। তার ১০ বছরের সংসার ছিল। ২টি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স ৫ বছর আর ছোট মেয়েটার ২০ মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক, বয়স ৪৫। আমার আপাও চট্টগ্রামের একটি নামকরা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চাদের দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য ২টা মহিলাও রেখেছে, কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে, এবং বাচ্চাদের দেখাশোনার মতো তেমন কেউই নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে, কিন্তু আমার মা সিদ্ধান্ত মেনে নিল না। তিনি সিদ্ধান্ত নিলেন আমার দুলাভাইয়ের বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো, কিন্তু মা এই ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী, তারও ৩ সন্তান। ভাবি প্রথমে না করলে বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সবকিছু চিন্তা করে ভাবিও মত দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুল হয়ে যাই, তাই বাবা মা আমাকে নষ্ট করেনি গর্ভে, দুনিয়ার আলো দেখিয়েছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ের ৯ মাস পর আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরো অসুস্থ হয়ে যায়। আমার যখন ৬ বছর বয়স তখন আমার বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গে আমি। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়াশোনার খরচ আপু দিত। যদিও আমাদের অনেক আছে, দেওয়ার প্রয়োজন ছিল না, তবু আপু খুশি হয়ে দিত। মা নিতে না চাইলে আপু রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি। এরপর দুলাভাইয়ের কলেজে আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি। কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনেজ প্রেম ছিল। চুপি চুপি SMS করতাম মায়ের মোবাইল থেকে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমাকে পিছন পিছন যেত। আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভড়কে গেলাম। কি বলে সব? দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড়! আমি কান্না টান্না করে শেষ, কিন্তু আম্মা আমাকে বলে, এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয়। ৭ বছরের বুড়া ও ১৫ বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে। দেখো, আমার নাতি নাতনিগুলো মা পাবে। আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে, আদর পাবে? আমার কিছু বলার নাই। আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য। আমি এখন মরলেও আমার কলিজাতে পছন্দ ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এদের চিন্তায় আরো অসুস্থ হয়ে যায়। আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ। দুলাভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে, আমার ছোট বোন, আমি সব সময় এ চোখেই দেখেছি ও আমার মা। বয়স তো আপনি জানেনই। আমি বুঝতেছি না মা, আমি কি করব? তবে আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা বলে, বাবারে, তোমার জন্য মেয়ের অভাব নাই, কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে। তুমি বাবা না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা ওনার পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ। আপুর এই 10 বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নেই। তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল, কিন্তু তিনিও মারা গেছেন আজ 3 বছর হচ্ছে। আমার প্রেমিক জাহেদ, এর সাথে সম্পর্কটা ততটাও গাঢ় হয়নি, তবে তাকে ভালো লাগে, তাকে ভালোবাসি, বিষয়টা এমন। আমি কান্নাকাটি করে অস্থির, কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারিনি। আপুর গহনাগাটি আর আমার জন্য বিয়ের একটি শাড়ি কিনে আনে আমার মা। দুলাভাই কিনে নেয়। আমার মা ভাবিকে বলে ভাবি গিয়ে কিনে নিয়ে আসে। তারপর বাসায় কাজে এসে কোনো রকম বিয়েটা হয়। বিয়ের আগে আমার ভাই জন্ম নিবন্ধনের বয়সটা বাড়িয়ে আনে ঘুষ দিয়ে। আমি সদ্য 17 বছরের একটি মেয়ে 45 বছরের একজনের সাথে বিয়ে হলো।
কবুল বলার পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি, রাগে দুঃখে সব খুলে ফেলি। আমার ওই সময় মনে হয়েছে আমি যেন কোথাও যেয়ে বাঁচতে পারতাম। সেদিন কারোর সাথে কথা বলিনি, রাতে খাইও নি। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। তারপর আপুর মেয়ে জান্নাত বাথরুম করেছে, ওকে পরিষ্কার করে খাওয়ালাম। ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে, আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে। মেহেদি আমাকে বলল, খালামণি আমি আপেল খাবো। আমি উঠে আপেল কেটে দিলাম। তারপর জান্নাতকে নিচে কার্পেটের ওপর বসে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম। ভাবি রান্না করছে। ভাবিকে জিজ্ঞেস করেছি, ভাবি আমি কি আর পড়তে দিবা না? ভাবি বলল, আমি মাকে বলেছি যেন এইচএসসিটা শেষ করার সুযোগ দেয়। বোনরে, তোমার নসিবে ছিল, কি করবা বলো? আর তাছাড়া বোন দেখো, তোমার আবার সাজানো গোছানো সংসার, এখানে অন্য কেউ বিচরণ করলে আমাদেরও খারাপ লাগতো। তার থেকে বড় কথা বাচ্চাগুলোর জীবন। বোন, মাঝে মাঝে মানুষ স্বার্থপর হয় খুব, কারণ অন্য কোনো জীবন যদি জড়িত থাকে। বোন, কবুল যখন পড়েছিস, বিয়ে তো হয়ে গেছে, স্বামীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করিস। স্বামীর অবাধ্য হবি না। তোর বোনের সংসার, এখন তোর সংসার, সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারো সেই প্রস্তুতি নে। আমার মন ভালো নেই। লম্বা সময় ধরে বসে রইলাম। ভাবির মোবাইলে কল এসেছে। কাউসার কল দিয়েছে। জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ। সবাই কাউসার স্যারেরই ডাকে, তবে আপু শুধু হামিদ ডাকতো। ভাবিকে আমার কথা জিজ্ঞেস করেছে, আমি কি করছি, কিছু খেয়েছি কি না। তারপর বাচ্চাদের সাথেও কথা বললো। ভাই জিজ্ঞেস করলো, কি খাবে? কি আনবো বাবা আসার সময়? মেহেদিও বলল, বাবা আসার সময় তুমি আমার জন্য লাচ্ছি আনিও আর মিমি চকলেট। তুমি কি খেয়েছো বাবা? খালামণি আপেল দিয়েছে। জান্নাত কি করছে? জান্নাত খেলছে গাড়ি নিয়ে। আচ্ছা বাবা, রাখি তাহলে, দুষ্টামি করিও না। আমার সাহসী বাবা, খালামণি যা বলে তাই শুনো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। কথা শেষ হলে গোসল করতে আসো। খালামণি আগে বনুকে করিয়ে দাও, তারপর আমাকে। না বাবা, আগে তুমি আসো তারপর বুনু। টিভি দেখা অফ করে গোসল করতে গেল। আমি ওদের গোসল করে নিজে গোসল করে নিলাম। তারপর জান্নাতকে মেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। তারপর ওদের সাথে নিয়ে দুপুরে ঘুম দিলাম। জান্নাত আমার বুকেই ঘুমালো। ওদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হয় আর আপার কথা মনে হয়। ছেলেটা তো মা মা বলে কান্না করে, কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আমরা। রাতের দিকে কাউসার হামিদ সাহেব এসেছে, হাতে অনেক বাজার। ওনাকে দেখে ছেলে মেয়ে দুইজনে ওনার কাছে চলে গেলেন। আমি রুমে দরজা দিলাম। ভাবি আমায় ডাকলো, ডেকে বলল, এখন থেকে একটু একটু করে সহজ হয়ে নাও। আমি বললাম, এখন পড়বো, পরে দেখা যাবে। আমি আমার রুমেই রইলাম। ভাবি আমাকে ওনাকে নাস্তা দিলেন। উনি আপার রুমে গিয়ে গোসল করে নিলেন, এসে নাস্তা খেতে বসলেন আর ছেলেকেও সাথে নিয়ে বসলেন। উনি বললেন রাতের খাবার খেয়ে চলে যাবেন বাসায়, আর উনি রাতে থাকেন না। বাচ্চাদের দেখে নাস্তা খেয়ে চলে যান। বাচ্চারা কান্না করলে ওদের ঘুম পাড়িয়ে চলে যান। রাতের খাবার খুব কম খায়। ছেলে ওনাকে বলল, বাবা আমাদের বাসায় যাব, আর ভালো লাগে না এখানে। উনিও বললেন, বাবা আগে তো নানুর বাসায় আসতে। বাবা এখন আর ভালো লাগে না, চলো বাসায় চলে যাই। উনি বললেন, আচ্ছা বাবা, আর কয়টা দিন থাকো। বাবা আম্মু ফোন করে না তোমার কাছে? করে তো বাবা। আমি কতদিন আম্মুকে দেখি না, আম্মু ডাকি না, জড়িয়ে ধরি না। বাবা আম্মু তোমার খালামণিকে ডাকবে, তাহলে তোমার আম্মু শুনবে। আচ্ছা বাবা। ভাবি এবার ঘরে ফিরলে ভালো হতো। নেহা কি সাথে থাকবে? ভাই যাবে, আর কয়েকটা দিন রাখি। ভাবি ও কি স্বাভাবিক হয়েছে? আমি নিজেও স্বাভাবিক হতে পারিনি। কষ্ট হচ্ছে, কিন্তু স্বাভাবিক না হয়ে যাবে কোথায়? ভাই, নেহাকে এইচএসসি পরীক্ষাটা দিতে দিও। জি আচ্ছা। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওনার বাড়ি চলে গেলেন। পরদিন তিনি কলেজে গেলেন না। নতুন একটা খাট কিনলেন আর একটা রুম ঠিকঠাক পরিপাটি করে নিলেন, কারণ নেহাকে নিয়ে উনি ওনার
নিশার রুমে থাকা সম্ভব না, কারণ মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। সারাদিন ঘরের কাজ করেন এবং ঘরের সবকিছু পরিপাটি করে নিলেন। বিকেলে বাচ্চাদের দেখতে গেলেন। ভাবি দরজা খুলে দিল আর বলল বাচ্চাদের নিয়ে নেহা ছাদে গিয়েছে। কাউসার হামিদ ছাদের দিকে গেল, দেখলো ওদের নিয়ে নেহা খেলছে। বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে চলে আসলো, আর জান্নাত হামাগুড়ি দিয়ে। নেহা ছাদ থেকে নেমে যাইতে চাইলে কাউসার হামিদ বললেন, নেহা, তোমাকে কি বলবো, আমার বলার কিছুই নেই। আমাকে মাফ করিও, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। আমি কিছু না বলে নিচে চলে আসি। পরের দিন নেহা কলেজে গেল। ইংলিশ ক্লাস নিতে এসে নেহাকে দেখলো, কিন্তু কিছু বলল না কিংবা কিছু জিজ্ঞাসাও করলো না। নেহা ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। এভাবে 15টা দিন কেটে গেল। 15 দিন পর আমার মা বলল, এবার শ্বশুর বাড়ি যা। মেহেদিও লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তাছাড়া নিজের সংসার ধর। আমি মায়ের সাথে কথা বললাম না। রাতের বেলা উনি আসলেন আমাদের নিতে। আমার ভাই আমার সাথে যাবে আমাদের দিয়ে আসতে। কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদি বলল, আম্মু কান্না কেন করো? তোমাকে ভালোবাসি আমি। তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম। বাড়িটা আপু আর দুলা ভাই দুজনের টাকা দিয়ে ডেকোরেশন করা আর টাইলস করা। গাড়িটাও আপু আর দুলা ভাই দুইজন মিলে কিনেছে। তাদের কত সুখের সংসার ছিল। আর আজ আপু নেই, আপুর জায়গায় আমি। ঘরে গিয়ে জান্নাতকে শুইয়ে দিলাম। জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। ভাই আমাদের দিয়ে চলে গেল। মেহেদি ওর বাবার সাথে ঘুমালো, আর আমি জান্নাতকে নিয়ে। সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। জান্নাত বাথরুম করেছে, সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য দুধ গরম করতে গেলাম। দেখলাম উনি চা আর নুডলস রান্না করছেন। আমাকেও বলল, নেহা, উঠে গেছো? আমি জান্নাতের জন্য দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম। আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলল, খেয়ে নাও, আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও, আসার সময় নিয়ে আসবো। মেহেদিকে ডেকে তুলে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো। আমাকে বলল, নেহা, ওকে স্কুল থেকে নিয়ে আসিও, আমি গেলাম। আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত। আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে। কাউসার হামিদের আত্মীয় স্বজন আছে, সবাই আসতো। আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদের জন্য রান্না করা, বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি। বাসায় যদিও সাহায্যকারী ছিল, তারপরেও আমার করতে হতো। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজ ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো। এরপর বাজার করতে যেত। বাসায় তেমন একটা কথা বলতেন না, গম্ভীর টাইপ থাকতেন, কারণ সারাদিন টিচারি করে কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক ক্লান্ত থাকতো। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারাই নর্মাল লাইফে চুপচাপ থাকে বেশি, কারণ কর্মক্ষেত্রে সারাদিন ওনাদেরকে অনেক বেশি কথা বলতে হয়। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল। রাত 7টায় বাসায় আসতেন, এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কি লাগবে না লাগবে, বাজার সদাই এটা সেটা। প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা করে টেবিলের উপরে রেখে যেতেন, কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটার বায়না ধরতো, এই জন্য। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। ও মা বলতো, বাবা বলতো, ওর সাথে খেলা করতাম। আমার মা, ভাই, ভাবি ফোন করতো, সবসময় খবরাখবর নিত। ভাইকে ফোন করে বলি, ভাইয়া আমি কলেজ যাব। আচ্ছা, আমি কাউসারকে ফোন দিয়ে বলবো। ভালো থাকিস, এখন বিজি, পরে ফোন করব। রাতের বেলা উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে দিই, তারপর নাস্তা দিই। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল, 2টা দিন অপেক্ষা করো, আমার ছোট ফুপু আসবে। উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যেও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না, চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়েছি। মেহেদি আজকে আমার সাথে শুয়েছে। মা, বাবুনিকে ভালো লাগে না, ও মাঝরাতে কান্না করে, আমার ঘুম ভেঙে যায়। ওকে বাইরে ফেলে দিয়ে আসো। কেন বাবা, বাবুনি এখনো ছোট, তুমিও ছোটবেলায় এমন কান্না করতে, তোমাকে তো আমরা ফেলে দিই নাই। আমি কান্না করতাম না। ঘুমাও, সকালে স্কুল আছে তোমার। আমার এমন জীবন আমি একটুও ভাবিনি।
জীবনে কত স্বপ্ন, কত আশা, সব শেষ। কারো ঘরের ঘরণী হব, হাসবো, ঘুরবো, দুষ্টামি করব, সারা দিন রাত গল্প করব, কিন্তু আমার সাথে এটা হলো কি? সকালে রুটি বানালাম আর 2টা ডিম সিদ্ধ করেছি। উনি উঠে নাস্তা খেলেন, আমাকে বললেন, তুমিও বসো। আপনি খেয়ে নিন। মেহেদিকে ডাকতে ডাকতে উঠছে না, আজও স্কুলে যাবে না। অনেক ডাকার পর উঠলো, কিন্তু উঠে কান্না শুরু করে দিল, স্কুলে যাবে না। আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আজকে ছোট ফুপু আসবেন, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করে নিও। আচ্ছা। ছোট ফুপু আসলে বলবে না আমরা আলাদা ঘরে থাকি, এটা বলার দরকার নাই। আচ্ছা। আসি। আমি দরজা বন্ধ করে দিলাম। উনি চলে যাওয়ার পর একটি দীর্ঘশ্বাস ফেলে ছেলে মেয়েদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে দিলাম। বাচ্চাদের টিভি চালিয়ে বসিয়ে দিলাম। সাহায্যকারী আসলো। উনি আসার পর তরকারি কুটিকাটি করে নিয়েছিল। রান্না বসালাম চুলায়। 12টার সময় ছোট ফুপু আসলো, সাথে ওনার ছেলে আর ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে দুপুরের খাবার পর ওনারা ছোট ফুপুকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছি আজকের দিনটা রাখার জন্য। ছোট ফুপু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাচ্ছে না। ওদের টিভি চালিয়ে দিলাম। আমি পাশে বসে বান্ধবীকে ফোন দিলাম, কারণ কলেজে যাব, পড়া অনেক পিছিয়ে গেছি। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুপুর সাথে গল্পগুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন, এসেই ফুপুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেয়ে ফুপুর সাথে টুকিটাকি কথা বললেন। এরপর গেলেন একটা কাজে। আসলেন রাত 10টায়। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যাবে। মেহেদি ফুপুর কাছে ঘুমাবে এমন বায়না ধরেছে। আমি দিতে চাইলাম না, কিন্তু ওখানে গিয়ে শুয়ে পড়েছে। উনি বললেন, আজ আমরা একসাথে থাকবো। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছে করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। রাত 2টা। ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন। জিজ্ঞেস করলেন, এখানে কেন বসে আছিস? কিছু লাগবে ফুপু? না, তাহাজ্জুদ পড়তে উঠেছি। যা রুমে যা, ঘুমা গিয়ে। আমি পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে গেছে। এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে দিলাম। আমি আরেকটু সাইডে গিয়ে হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনি মাঝখানে নেই। ওনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না, আর শক্ত করে জড়িয়ে ধরলেন। উনি কিছু শুনলেন না। আস্তে আস্তে আমার শরীরের জামা কাপড় সরিয়ে নিলেন। সে রাতে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হলো। খুব ব্যথা পেয়েছি। শুধু এতটুকু মনে হয়েছে শারীরিক সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। ওনার শরীরে পুরো ভর আমার শরীরে দিয়ে গেলেন। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। সেই শারীরিক সম্পর্কে তো কোনো চুমু ছিল না, কোনো আলাদা মায়া ছিল না। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কুকুরদের শারীরিক সম্পর্কও চোখে পড়তো। আমাদের শারীরিক সম্পর্কটা এমন মনে হয়েছে আমার। সে রাতে ঘুম হয়নি আমার, শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি। আজ অনেক দিন পর আমি কলেজ যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি, যেন ফুপু সব খুঁজে পেতে সাহায্য হয়। মেহেদিকে উঠিয়ে নাস্তা দিলাম, সাথে ওর বাবাকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার হামিদ মেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবে। আমিও রেডি হয়ে নিলাম, তবে একা যাব কলেজে, ওনার সাথে না। যাওয়ার সময় টেবিলের ওপর উনি 200 টাকা রেখে যায় আমার কলেজে যাওয়ার জন্য। আমি টাকা নিয়ে বাবুনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে নেমে পড়ি। আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতে থাকি এবং কলেজের মাঠে ওদের দেখতে পাই। ওরা বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করে, নেহু, কেমন আছিস? ভালো আছি। আজ অনেকদিন পর কলেজে আসলি বান্ধবী। তোদের নোটগুলো আমাকে দিস। অনেক দিন আসি নাই, অনেক পিছিয়ে পড়েছি। নতুন সংসার কেমন চলছে নেহু? আসি, নসিবও যা ছিল তা হচ্ছে। চল ক্লাসে যাই, এখনো ক্লাস শুরু হবে।
চল ওঠা যাক। আমি ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়েছে। অবশ্য সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, কারণ আমাদের ঘরের পাশে ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীর দরজা খুলে দিই এবং উনি কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সেই হিসাবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে। নর্মালি ক্লাস করেছি। ওনার ক্লাস আসার পর সবাই আর চোখে আমাকে কতখানি দেখছে, ওনাকে কতখানি দেখেছে। উনি নর্মাল অন্য সময়গুলোর মতোই পড়াচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেনও না। কলেজ শেষে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবুনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফুপু আমায় বলে, কেন এত দেরি হলো? বাবুনিকে রাখা যায় না, খালি কান্না করছে। আমি বুঝি না বাপু, কেন এত পড়ালেখা করতে হয়? বাচ্চা মানুষ, করো, অনেক পড়েছ, আর পড়তে হবে না। আমাকে বকা টকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কোল থেকে নামাতেই পারছি না, কোল থেকে নামলেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাতগুলো হাত দিয়ে খাচ্ছে আর এমন এমন থাবা মারছে, পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘশ্বাস আসলো একটি। আগে কলেজ থেকে এসে শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবি এসেছে। কোনো রকম খবর না দিয়েই চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের জড়িয়ে ধরি না। কেমন আছিস মা? পুরা মানুষের সাথে একটা 17 বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার ওপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। নেহু, তোর জন্য কি এনেছি দেখ, বিরিয়ানি রান্না করে এনেছি। খাবো এখন। আমি বিরিয়ানিগুলো টেবিলের উপর রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি আর সমোচা ভেজে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক, ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। প্রথম প্রথম এমন হয়, সময় দে দুজনে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরতে যা দুজনে, কোথাও ঠিক হয়ে যাবে। জি, বাচ্চা দুটোর দিকে কাঁদবে আর আমি বুড়ো বয়সে এসব ও বেড়াবো, সময় নেই। 2 দিন পর ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা না বাড়িয়ে রাতের রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে, নেহু, তোর রাখতে হবে না, তুই যা, আমি রাখছি। আমি তখন স্টার জলসা আর জি বাংলার নাটক নিয়ে বসলাম। এই 2 চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে আর মা বাচ্চাদের দেখছে। আমার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি, ইস, আমার জীবনটা যদি এমন হতো। নাটকের রোমান্স আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়তাম, এমন কিছু আমার জীবনে ঘটুক। কিন্তু আদর তো তা হবার নয় আমার জীবনে। উনি রাতে আসলেন, আমি ওনার সামনে আসি নাই এবং কোনো নাস্তাও দিই নাই। সব ভাবি আর মা করেছে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম। রাতে আমি একা একা ঘুমিয়েছি, কারোর সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না। ভাবিরা 11টায় চলে যায়। রান্নার দরকার হয়নি, কারণ গত রাতের রান্না ছিল। দুপুরে মেহেদিকে স্কুল থেকে আনতে যাই বাবুনিকে কোলে নিয়ে। বাবুনি আদর করে ডাকি, কিন্তু ওর নাম জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা একটা আদরের নাম থাকে। মেহেদির জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। তখন ওর সহপাঠীদের কয়েকজনের মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগে থেকেই চেনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় মেহেদিকে স্কুল থেকে আমি নিয়ে আসতাম কিংবা আমি দিয়ে যেতাম। ওনারা আমার সাথে কৌশলাদি বিনিময় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে। আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসার করি। কিছু সময় ওনাদের সাথে কথাবার্তা বলে আমি মেহেদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে নিয়ে। বিকালের দিকে উঠে মেহেদির টিচারের আসে, মেহেদিকে ডাক দিই পড়ার জন্য। টিচারকে নাস্তা দিই। উনি আসেন রাত 8টায়। এসেই গোসলে ঢুকেন। গোসল করে এসে আর খাবার খেলেন না, উনি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখায় বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দিব তোমাকে 1 পাতা, পিল খেয়ে নিও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি নাই। সে রাতে উনি কাছে আসতে চাইলেন। আমি না করার শর্তেও উনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসলেন।
রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। ভাবি সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো, কেন থাকে না ভালোবাসা। সকালে আমাকে উনি বললেন পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘোরায়, বমি ভাব হয়, আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না, সারাদিন শুয়ে থাকি, বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না। আমি যেন হাঁপিয়ে উঠেছি। কলেজ যেতাম, কোনো রকম আসতাম। 1 মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়। সারাদিন মাথা ঘুরতো। ওনাকে বললে বলতো, তুমি সারাদিন শুয়ে বসে না থেকে বাইরে হাঁটতে তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতে ইচ্ছে করে না, তাহলে আমি বাইরে কেন হাঁটতে যাব? ফ্যামিলির কোনো কথার মধ্যে ওনার সাথে আমার কথা মিলতো না। উনি আমাকে ইম্যাচিওর বলতেন। দিন যত যায় আরও দূরত্ব হয়ে যায় ওনার সাথে। আমি পিল খাওয়া বন্ধ করে দিই। এরপর মাথা ঘোরানোটা একদম কমে যায়। আমি টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই এবং একটা পর্যায়ে উনি ওনার সাথে আমার হবে না। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমায় বলেই ফেললেন আমি নিশি আপুর মতো না, আর নিশি আপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশায় দিনকে দিন ব্যাধিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আমার ভাবিকে বলি যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবনীকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি, এটা সত্যি, কিন্তু বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজে যেতাম প্রতিদিন। আমি বান্ধবীর সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা কাজ, আনন্দেই থাকি। বিকালে কোচিং শেষ করে 3 বান্ধবী মার্কেটে যাই, এটা সেটা খাই, আর বান্ধবীরা প্রেম করতে গেলে ওদের পাহারা দিই। 3টা মাস ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ রাখিনি এবং উনিও বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবনীকে মা আর ভাবিই রাখে। নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে কেউ আমাকে জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বলে, কেন এমন করছো? কেন দূরে দূরে থাকছো? একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি ছাড়েন, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেন না, উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমার আরও ব্যথা পাচ্ছি গায়ে। আমি ওনাকে বলি আপনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছা হয় না, ছাড়েন আমাকে। তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি। আমি একটা বাচ্চা চাই। উনি আমার বুকে মুখ থুবড়ালেন। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দিই। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বলে আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে আর আজ রাতটা আমার সাথেই থাকতে বলেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ এবং আমার পরিবারের কাছেও উনি জামাই হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বলেন আমরা নেহাকে বুঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানির বাড়ি চলে আসি। নানার বাড়ি এসে আমি মহা খুশি। আমার কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা আর ফসলের ক্ষেতের আইলের মধ্যে হাঁটা। আমার জীবনের সব দুঃখ যেন ভুলেই গেলাম। কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা। গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর ভাবিকে খুলে বলি, আর এটা বলি ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। উনি সারাদিন বাহির থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলে নিজে থেকে তাহলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টামি করলে বলে আমার সংসার এমন নাই, আমার কোনো কথার দাম নাই। আমি তো মানুষ, আমিও তো মানুষ। তুমি তো ভাইয়ার সাথে সংসার করেছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো। এইসব দেখলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে, একটা চুমু দিতে পারে। আজ বিয়ে হয়েছে এতদিন কখনো এত একটা চুমু দিয়েছে কিনা জিজ্ঞেস করো। উনি যার কাছে আসে
তখন বিষয়টা এমন, কাপড় খুলে তারপর ওনার চাহিদা মেটানো, উনি আর কোনো আশেপাশে তাকায় না। আরেকজন তৃপ্তি পেল কি পেল না তাও দেখার বিষয় না। আর পুরো শরীরের ভরকে উনি আমার গায়ে দেয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশি আপুর মতো না। আপু তো আপুর জায়গায়, আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিছু চাই বা না চাই, 5টা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটা করতে চাই। আচ্ছা, আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে। তুই মেহেদিকে সাথে রাখ, ওর টেক কেয়ার করিস। ভাবি চলে গিয়েছে। মেহেদিকে পেয়ে আমার কাজিনেরাও খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরো পেয়ে বসেছে। বিয়েতে আমাদের ঘরের সবাই আছে। কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে। ওনাকে দেখে আমি আরো লুকিয়ে লুকিয়ে থাকি। আমার ওনার সামনে যেতেও ইচ্ছে করে না। গায়ে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি পরে মেকআপ করেছি। এখন স্টেজে ভিডিওতে উঠবো সবাই মিলে, কিন্তু সামনের চেয়ারে বসে রয়েছে সবাই। তাড়া দেওয়াতে আমি উঠেও পড়লাম। দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। রাতের দিকে সব কাজিনেরা মিলে গানের তালে তালে বিয়ে বাড়িতে যে যেমন পারছে নাচতেছিলাম। না নাচলে কাজিনরা টানাটানি করে জ্বর করে, তাই নাচছিলাম। আমি যখন নাচতেছিলাম উনি তখন ছিলেন না। তখন রাত প্রায় 2টা। নাচানাচি আনন্দ করে সবাই যখন ক্লান্ত, ফজরের আগে আগে ঘুমাতে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি, তখন ভাবি আমাকে ডাকে, বলে কাউসার হামিদ ডাকতেছে। ভাবি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছে। ওনার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়েছে, চলে যেতে হবে। আমি বললাম আমি কেন যাব, ওনাকে যেতে বলো। বিয়েটা গুরুত্বপূর্ণ না স্বামীটা গুরুত্বপূর্ণ? ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকালে চলে যায়। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখন ঘুম, মেহেদিও ঘুম। মেহেদিকে ডেকে তুললো আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল। উনি গাড়ি চালাচ্ছেন। বাবুনি আমার কোলে ঘুম আর মেহেদি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে, পাগুলো সিটে দিয়ে। আমার দিকে কেমন রাগি রাগি লুকে তাকাচ্ছেন উনি। সকালের রাস্তা অনেক ফ্রি থাকার কারণে 3 ঘন্টার মধ্যে চলে আসি ওনার বাসায়। আজ অনেক মাস পর ওনার বাসায় আসি। বাবুনি আর মেহেদিকে বিছানায় শুয়ে দিই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না? জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের ঠিকই ভালো লাগে। ওখানে এতগুলো ছেলের সাথে নাচতেছো, ওদের হাত ধরে ধরে কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছো। আমি তো একা নাচি নাই, আমার সাথে আমার মেয়ে কাজিনও ছিল, দেখেন নাই? আর ওখানে অনেক নানিও ছিল। পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না, তাই না? আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলি নাই। তুমি এ ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িতেও যাবে না, আমার সাথে যাবে এবং আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথাই বলছি না, কারণ আমার অনেক মন খারাপ। আজকে বিয়েতে সবাই কত মজা করবে, বউভাতেও কত মজা করবে, আর উনি আমাকে অযথা নিয়ে আসলেন। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলেন। আমি হাত সরিয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত, ঘুমাবো। আমি তো তোমাকে একটু আদর করছি। আমি অনেক দূরে সরিয়ে বলি ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটা চড় মেরে দিলেন। মারতে মারতে বলতে লাগলেন, আমি ধরলে তোর ন্যাকামি বেড়ে যায়, নাটক বেড়ে যায় কেন? আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরো মারতে শুরু করেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে। আমি মায়ের খাওয়ার ভয়ে বলি শুনবো। কান্না করতে করতে বলি আমাকে আর মাইরেন না। উনি তবুও মারছেন, থামছেন না। মারতে মারতে আবার বলে তুই বাচ্চা নিবি। আমিও বলি হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন। জীবনেও আর কোথাও যাবি না, গেলে আমার সাথে যাবি, আমার সাথেই আসবি। আমি কাঁদতে কাঁদতে বলি। মায়েরকে ভূতেও ডরায়, আমি একা বাসায় কেউ ধরার নাই, আমাকে খুব মেরেছে। মায়ের থেকে বাঁচতে এসব বলেছি। শলার ঝাড়ু ভেঙে সারা ঘর হয়েছে, আমার শরীরে অনেকগুলো গেঁথে যায়।
আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে নিজের জামা কাপড় খুলে ফেলেন এবং ওই অবস্থাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমাকে শলার ঝাড়ু দিয়ে মেরেছে, পুরো শরীরে দাগ হয়ে রক্ত উঠে আছে। তার মধ্যে উনি আমার বুকে কামড় দিতে লাগলেন। খুব অসহায় ছিলাম সেই সকালটাতে। মায়ের ব্যথায় আমার জ্বর উঠে যায়। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারি নাই। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করছিল যে সেদিন আমি মরে যেতে ইচ্ছে করছে। আমি 5 দিন অনেক কষ্ট পেয়েছি জ্বরে। তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না। যতটা পারতাম এড়িয়ে চলতাম। আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে, কারণ উনি বাচ্চা নেবেন। এর মধ্যে আমি মেহেদীর সহপাঠীর মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যে 3 মাস মেয়াদি ইনজেকশনটা মারি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। উনি আমাকে হসপিটালে নিয়ে যান, নিয়ে গিয়ে ইনজেকশন মারিয়ে দেন। আমি মেহেদীর স্কুলের নাম করে বের হই বাসা থেকে। উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না। আমি আমার ভাই ভাবিকে ও মাকেও কিছু বলে লাভ হয় না। এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায়। আপা সরকারি চাকরি করত। তার মৃত্যুর পর পেনশন দিয়ে দেওয়া হয়। কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয়। উনি একটা টাকাও রাখেন না। আমার মা নিতে চায়নি, কিন্তু জোর করে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয়। প্রতি মাসে পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে এবার কনসিভ হলো কিনা। ইনজেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এভাবে 4 মাস কাটার পর উনি গাইনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভের ওষুধ দিলেন। আমি বলি টেস্ট করিয়েন না, আগে 1 মাস ওষুধ খেয়ে দেখি। আমি ওষুধ মুখে নিতাম কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এর মধ্যে আমার মা মারা যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি। বাচ্চারা চিন্তা ততদিনে একটু উনি অফ রাখছেন। মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন। মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না। আমি আমার নিজের মতো থাকি বাচ্চাদের নিয়ে, এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি। কয়েক মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া ওনাকে বলি। আমি শুধু এটাই বলি, বিয়ে যখন আপনার সাথে আমার হয়েছে, আপনি আমার স্বামী। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছে নাই, কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিবাহ পসিবল না। তাহলে বাকি জীবন একসাথে যাবে, তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি পড়াতে চান নাই, আমি তাই আর ভর্তিও হইনি। আপনার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি। আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি। আমার সাথে একটু মিলেমিশে থাকুন। আমার চাওয়াটাকেও প্রাধান্য দিন। আমাকে ভালোবাসুন। কি বলতে চাইছো? তোমাকে ভালোবাসি না? আরে তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি। খাওয়া, জামা কাপড়, টাকা পয়সা, কোনো কিছুর অভাব তো রাখছি না। আমি তোমাকে ধরতে গেলে তুমি দূরে সরে যাও, আমার হাত সরিয়ে দাও। আর তুমি এত কথা বলো কেন? তোমার মাথায় ঘিলু নাই? কোথায় কি কথা বলতে হবে বিন্দু মাত্র জানো না? তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নেই। তুমি কখনো নিশির মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যাই। পারিবারিকভাবেও কয়েকবার বসেছি, কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙুল তোলে, বলে আমি সুখে আছি তাই আমাকে ভূতে ভূতায়। আমি ভাত কাপড়ের অভাবে নাই, কোনো কিছুর অভাব নাই, তাই আমার এত জ্বালা। কষ্টে থাকলে নাকি বুঝতাম কয়দিনে কয় মাস যায়। এরপর থেকে আর কোনোদিন অভিযোগ করি নাই, চুপচাপ সব মেনে নিয়েছি এবং উনি কাছে আসলেও আর দূরে সরিয়ে দিইনি। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার কাছে আসতেন, আমি না করিনি। এরপর থেকে এভাবে কয়েকটা বছর কেটে যায়। আমার বাবুনিও বড় হয়। মেহেদির রুম আলাদা করে দিই। মেহেদি একা ঘুমায় আর বাবুনি আমাদের সাথে থাকে। আমি ওনার অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতাম না। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি। আমার চেহারার উজ্জ্বলতা এবং শারীরিক পরিবর্তন দিনকে দিন বেড়েই যাচ্ছিল। এটা সবাই বলতো, কেউ বিশ্বাসই করতো না আমি বিবাহিত।
আমি নিজেও ওনার সঙ্গ পেতে চাইতাম। ইদানিং নিজে থেকে ওনার কাছে যাই, কিন্তু উনিও কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো আমার শারীরিক সমস্যা, মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। আমি যখন ওনার সঙ্গ চাইতাম উনি এড়িয়ে যেতেন এবং ওনার ইচ্ছে মতোই হতো। একসময় আমি ওনাকে বলি, আমি যদি বাহিরে পরকীয়া করি তাহলে এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। তিনি আমাকে মারধর করে, লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলে, বাইরে কেন পরকিয়া করবি? আমি দিয়ে তোর হচ্ছে না? তিনি আমাকে মেহেদির স্কেল দিয়ে অযথা আঘাত করলেন। বললেন, ছেলেরা 80 বছরের হলেও তোর থেকে ইয়াং মেয়ে পায় আর বাচ্চা জন্ম দিতে পারে। যেমন আছিস সেভাবে থাকবি। বেশি সুখে আসিস তো, এজন্য এত সমস্যা। আমি বলি, অনেক সুখে আছি। আর কিছু বলি না। উনি রাতে আমার সাথে আর ঘুমায়নি, মেহেদির সাথে গিয়ে ঘুমায়। আমিও ডাকি নাই। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমেই থাকতাম। উনি সপ্তাহ কিংবা মাসে আমার রুমে মাঝরাতে আসতেন। ওনার চাহিদা হয়ে গেলে আবার চলেও যেতেন। আমি ওনাকে বলি, যায়েন না, আপনার বুকে ঘুমাতে চাই। উনি বলে, এত ঘুমানো লাগবে না। কয়েকবার চেষ্টা করেছি একসাথে ঘুমানোর, কিন্তু এরপর আর কখনো আমি ডাকি নাই, আর উনিও আসেন নাই। তবে ওনার চাহিদা হলে মাঝরাতে আসতেন, আমি কখনো না বলতাম না। বিয়ের 4 বছর পর হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে যান। ওনার হাতে পায়ে পানি চলে আসে, মাথা ঘুরায়, বমি করে। দীর্ঘদিন যাবৎ কলেজে যেতে পারে না। সবসময় কোমরের পিছনে ওনার ব্যথা করে এবং মূত্র ত্যাগ করার সময় উনি কান্না করে দেয়। ডাক্তার ওষুধ প্রথম থেকেই চলতে থাকে। ওনার কিডনি একটি পুরো ড্যামেজ আর একটি 15% কোনো রকম ভালো আছে। আগেও কোমরে ব্যথা করতো। উনি মনে করতেন সারাদিন বসে থাকতে হয়, এই জন্য নর্মাল ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খেতেন। ওনাকে ইমার্জেন্সি মেডিকেল ভর্তি করানো হয়। আমার ভাই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি করে ফেলে। আমি হাসপাতাল আর বাচ্চাদের টেক কেয়ার পুরো সব আমার কাঁধে যাবে। আমি বাচ্চাগুলো ভাবির কাছে দিয়ে আমি হাসপাতালে থাকতাম, ওনার পাশে বসে থাকতাম, ওনার মাথায় হাত বুলিয়ে দিতাম। সবসময় বলতাম, আপনার পাশে আমি আছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ডাক্তাররা কিডনি প্রতিস্থাপনের জন্য বললেন ইমার্জেন্সি। আমার ভাই আর তার কলিগরা অনেক খোঁজ করতে লাগলো। কিডনি কেউ সেল করতে রাজি হয় না, আর যারা সেল করবে তাদের সাথে কোনো কিছু মিলে না। তখন মনে হয়েছিল এত গরিব অসহায় মানুষ আছে যাদের টাকার অনেক প্রয়োজন, সারাদিন হাত পেতে টাকার জন্য। আমরা 10 লাখ টাকা দিব বলেছি, তারপরেও তারা রাজি হয় না। অনেক খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একজনকে পেয়ে যায় এবং তার সাথে সব ম্যাচ করে। ইমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ে যায়। ইন্ডিয়া যাওয়ার আগে তার পরিবারের হাতে ক্যাশ 2 লাখ টাকা দিই আমরা, এবং বাকি 8 লাখ অপারেশনের আগের দিন দিব বলি। ভারতে যাওয়ার পর হোটেলে উঠি। অপারেশনের জন্য প্রস্তুতি শেষ। 2 দিন পর অপারেশন হবে। যে লোকটাকে নিয়ে আমরা ভারত যাই, অপারেশনের আগের দিন শুধুমাত্র উনি ওনার পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। ওনার সাথে কোনো টাকা পয়সা কিছুই ছিল না যে গাড়ি ভাড়া দিয়ে আবার বাংলাদেশে যাবে। অনেক খোঁজ করেছি কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু ওনাকে খুঁজে পেলাম না। এদিকে কাউসার হামিদের জীবন মৃত্যুর খুবই কাছে। ডাক্তাররা বলে দেয় 7 দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে ওনাকে বাঁচানো পসিবল না। উনি পুরো লাইফ সাপোর্ট। আমার ভাই ইন্ডিয়ার অনেক দালাল ধরে একটি কিডনি নেওয়ার জন্য। ভারতের অনেক দালাল চক্র আছে যারা মানুষের অঙ্গ, চোখ, কিডনি এসব নিয়ে বিজনেস করে। 3 দিন পার হয়ে যায়, কোনো কিডনি সেলার খুঁজে পাইনি। কিডনি সেলার পেলেও ম্যাচ হচ্ছে না। যার তার থেকে তো আর কিডনি নেওয়া যায় না যদি ম্যাচ না হয় সব কিছু। আর ওনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। একটা কিডনি নিয়েও অনেক বাধা নিষেধ নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে অনেক সুস্থভাবে বাঁচা যায়। এতদিনে এটা বুঝেছি মেডিকেলে থাকতে থাকতে। শেষ মুহূর্তে আমি বলি আমি কিডনি নেব। আমার সাথে সব মিলে যায়। আমি মেডিকেলে সব টেস্ট করাই এবং আল্লাহর অশেষ রহমতে সব মিলে যায় ওনার সাথে আমার। আমার ভাই সেদিনও নির্বাক ছিলেন।
একটা টু শব্দও করেননি, শুধু জড়িয়ে ধরে কান্না করে বলেছিলেন, এক ভাইয়ের জন্য, দুইটা সন্তান পিতার জন্য আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম। কাউসার হামিদ কখনো আমার ভাইকে বউয়ের ভাইয়ের চোখে দেখেনি এবং আমার পরিবারও তাকে নিজের পরিবার মনে করে। কাউসার হামিদ আমার পরিবারের জন্য ভীষণ ভালো ছিল। অপারেশনের আগের মুহূর্তে আমার শুধু কান্না আসতো আর নামাজ পড়তাম, কিন্তু ওনার চেহারা আর কষ্ট দেখলে নিজের সব কষ্ট ভুলে যেতাম। অপারেশনের আগে উনি আমাকে বললেন, আমার কিছু হলে তুমি আমার 2 সন্তানকে আগলে রাখবে। বাংলাদেশ থেকে ভারত যাওয়ার আগে উনি ওনার 2 সন্তানকে আমার হাতে তুলে দিয়ে যায়। যদি অপারেশনের সময় ওনার কিছু হয়ে যায়, মৃত্যুর ভয় সবারই থাকে। কাউসার হামিদ এটা জানে ওনার সাথে আমার মনের মিল না হলেও আমি ওনার সন্তানদের ভীষণ ভালোবাসি এবং ওদের আজীবন আগলে রাখবো। অপারেশনের একদিন আগে থেকে আমরা একদম ভারী খাবার খাওয়া নিষেধ, শুধু লিকুইড জাতীয় খাবার খেতে দেয়। আমাকে ভর্তি করিয়ে নেয় এবং পুরো অবজারভেশনে রাখে একদিন আগে থেকে। আল্লাহর অশেষ রহমতে কিডনি উপস্থাপন ভালোভাবে হয়। আমার 5 ঘন্টা পর হুঁশ আসে অপারেশনের, আর ওনার একদিন পর। আমাকে 11 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে বলে এবং আজীবনের জন্য কচুর শাক, কচুরলতি, কচু ও ফুলকপি, মূলা অনেক অনেক খাবার খেতে নিষেধ করে এবং এটাও বলে খেলেও খুব অল্প পরিমাণ, না খেতে পারলেই তোমার জন্য ভালো। অপারেশনের পর হাসপাতালে থাকাকালীন কাউসার হামিদের চোখে আমি আমার জন্য ভালোবাসা খুঁজে পেতাম। উনি বেডে শুয়ে আছে, অথচ উনি খাওয়ার সময় এটা সেটা খাইয়ে দিত। আমার চুলে লেয়ার কাট ছিল, ওনার হাতে স্যালাইন চলছে, অথচ অনেক সময় আমার চোখের সামনে আসা চুলগুলো উনি সরিয়ে দিতেন। ভারতে 3 মাস থাকার পর আমরা বাংলাদেশে আসি এবং 3 মাস পর আবার যেতে বলে। ভারতের ডাক্তার নার্সরা অনেক মানবিক এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক হাতের নাগালে। টেস্টের টাকাও অনেক কম লাগে। পালিয়ে যাওয়া লোকটা বর্ডার দিয়ে নাকি লুকিয়ে বাংলাদেশে এসেছে। কাউসার হামিদ ওনাদের থেকে 2 লাখ টাকা নিতে নিষেধ করে দেয়, আর টাকাটা নিতে চাইলেও আর নেওয়া যেত না, কারণ টাকাটা তাদের খরচ করে ফেলেছে আর দেওয়ার মতো সামর্থ্যও তাদের নেই। দেশে আসার পর আমার সংসারটা পান ফিরে পায়। উনি কলেজ যেতেন না, মেহেদি স্কুলে যেতেন। বাবুনিকে স্কুলে দিয়ে আসার পর উনি আর আমি ঘরময়। উনি আমার সাথে কথা বলতেন, রান্নাঘরে চেয়ারে বসে থাকতেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতেন। যেদিন ওনার খারাপ লাগতো শুয়ে থাকতেন বিছানায়, আমাকে বলতো তুমি রুমে সব নিয়ে এসে কাটাকাটি করে নাও। আমিও রুমের সব তরকারি নিয়ে সব কাটাকুটি করে নিতাম। উনি ঘাটে শুয়ে থাকতেন, আমাকে একটু পর পর নেহা নেহা বলে ডাক দিতেন। একসাথে খাবার খেতাম, বাবুনির সাথে খেলতাম, আর মেহেদি বড় হয়ে যাওয়াতে লজ্জা পেত আমাদের সামনে বেশি টাইম বসলে। উনি অসুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্ক একদম অফ, তবে আমি মানসিকভাবে ভীষণ খুশি ছিলাম। আমরা ধীরে ধীরে আবার সুস্থ জীবনে ফিরে গেলাম। উনিও কলেজ যাওয়া শুরু করলেন। কলেজে গেলে 1 ঘন্টা পর পর ফোন দিয়ে বলতেন, নেহা কি করছো তুমি, নেহা আসার সময় কি আনবো, নেহা এটা ওটা করো। আমার ভীষণ ভালো লাগতো। উনি এবার বলতে লাগলেন না দেখে, নেহা, এবার তুমি একটা বাচ্চা নিয়ে নাও। বাবুনিও বড় হয়ে গেল, 6 বছর চলছে, এবার একটা বাচ্চা নিয়ে ফেলো। আমি কখন মরে যাই কে বলতে পারে। তাছাড়া তোমার নিজের একটা সন্তান হোক। আজকাল দুনিয়ায় অনেক কঠিন, নিজের সন্তানরা দেখে না সেখানে কখনো যদি মেহেদি আর বাবুনি তোমাকে। আপনি এত চিন্তা করিয়েন না, দেখবেন না কেন, অবশ্যই দেখবেন। আমি সিদ্ধান্ত নিলাম এবার একটা বাচ্চা নিব। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা বাদ দিলাম। একদিন উনি আমাকে বললেন, নেহা রেডি হয়ে নাও, একটু বাইরে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি? চলে গেলে দেখতে পাবে। অতঃপর ব্যাংকে নিয়ে গেলেন আমাকে, ওনার সাথে ওনার অ্যাকাউন্টে নমিনি করে দিলেন এবং এর কয়েকদিন পর ওনার বাড়িটা আমার নামে লিখে দিলেন। আমি বলি, বাড়ি লিখে কেন দিতেছেন? আমার তো কিছুর দরকার নাই। আমার এত সম্পদের উপর কোনো কালেই লোভ ছিল না, কারণ আমিও যথেষ্ট ধনী পরিবারের সন্তান।
উনি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেলেন। নিয়মিত চেক আপে ছিলেন, তারপরেও হঠাৎ করে আবার পেইন শুরু হয় ওনার। পরে মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা ভালো না। আমার ভাই কোনো কিছু না ভেবে ইন্ডিয়া নিয়ে যায়, যে ডাক্তারের আন্ডারে অপারেশন হয় ওনার কাছে নিয়ে যায়। উনি আবার ইমার্জেন্সি ভর্তি করিয়ে দেয় এবং ডায়ালাইসিস আবার শুরু হয়। উনি একদম ভেঙে পড়ে। আমি সবসময় ওনাকে সাহস দিই, বলি আপনি ভেঙে পড়বেন না, দরকার হলে আমার বাকি একটা কিডনিও আমি আপনাকে দিয়ে দিব। উনি বলে, নেহা এমন বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় রাতে উনি ঘুম থেকে ধরফর করে উঠে যেতেন আর বলতেন, নেহা আমাকে নিশি ডাকতে নিতে এসেছে। আমি এমন স্বপ্ন দেখলাম। আমি বললাম এমন কিছু হবে না, আমি ভাবিকে ফোন করে বলি কিছু দান সৎকা করে দিতে। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে, ওনার মাকে, বাবাকে স্বপ্ন দেখতেন আর বলতেন, নেহা আমি মনে হয় আর বাঁচবো না, আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি। আমি সবসময় বলতাম কিছু হবে না আপনার। মেডিকেলে থাকা অবস্থায় উনি 2013 সালের 8ই জুন সকালে আমাকে বললেন, নেহাকে একটা বাচ্চা তো হলো না। আমি বলি আপনি সুস্থ হন, ইনশাল্লাহ হবে। উনি তেমন নাস্তাও খেলেন না। নার্স বকাবকি করলেন, কেন নাস্তা খেলেন না, ওনার শরীর অনেকটা দুর্বল। আমার হাত ধরে বলে, নেহা তুমি একটু সামনে আসো, তোমাকে কয়েকটা চুমু দিই। এটা উনি প্রায় করতেন, আমাকে চুমু দিতেন। আমি মুখটা সামনে নিই, উনি আমাকে চুমু দিলেন কপালে, গালে। এরপর দুপুরের দিকে উনি ঘুমিয়ে যান। আমি হোটেলে গিয়ে গোসল করে নামাজ শেষ করে ভাইয়ের সাথে একটা ভাতের হোটেলে গিয়ে ভাত খেলাম। ভাত খেয়ে আস্তে আস্তে হেঁটে আসছি, তখন হসপিটাল থেকে ফোন করে ইমার্জেন্সি যেতে। আমরা কাছাকাছি ছিলাম, দৌড়ে যাই। আমি 2টার দিকে যাই মেডিকেল থেকে। আজকে কিছুটা সুস্থ ছিলেন তিনি। হঠাৎ কি হলো, ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্ট আধা ঘন্টার পর উনি ব্রেন ডেড করেন। 2013 সালের 8ই জুন আমি বিধবা হয়ে যাই। আমার 5.5 বছরের সংসার ছিল। ওনাকে ধরে বারবার বলতেছিলাম, উঠে যান, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার ভাই মেডিকেলের ঝামেলা নিয়ে বিজি। বিদেশ থেকে দেশে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে। 4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ নিয়ে দেশে ফিরি। মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি, আমি তোমাদের বাবাকে ফিরিয়ে আনতে পারিনি। দেশে আনার পর ওনাকে দাফন দেওয়ার হয় ওনার পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণ ভালোবাসি সেটা যেন ওনার মৃত্যুর পর হাড়ে হাড়ে বুঝতে পারছি। কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যায়। তিনি চলে যাওয়ার পর জীবন যেন অনেক কঠিন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা আপুর আর ওনার আমার কাছে আমানত রেখে গেলেন। উনি দুনিয়া ছেড়ে যাওয়ার 40 দিনও হয়নি, এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে। আমার ইদ্যত পালন ও শেষ হয়নি, তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন। আমাকে বলতো, তুমি অল্প বয়সী একটা মেয়ে, তোমার বয়সই বা কত, সমবয়সী কাউকে দেখে এখনো বিয়ে হয়নি, তবে তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও। ইদ্যত পালনের আগে ওনার ফ্যামিলির সবাই আমাকে বিয়ে নিয়ে পড়েছে। উনি মারা যাওয়ার পর ওনার বোনও বলল, ওনার বোন থেকে নাকি উনি 5 লাখ টাকা নিয়েছে, আর ওনার ফুপুর ছেলে থেকে 2 লাখ, এরকম করে প্রায় 21 লাখ টাকার হিসাব আমাকে দেয়। ঘরোয়া বৈঠকও হয়। তখন আমার ভাই বলে, এত টাকা নিয়েছে, আমাদের তো কোনোদিন কিছু বলে নাই এবং সে ধার করার মতো মানুষও নয়, কিন্তু ওনারা তো আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিবেন, কথা শেষ। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আমাদের ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে, এটার আবার প্রমাণ কেন রাখবো? তোমরা টাকা দিতে না পারলে সম্পদ দিয়ে দাও। আপনাদের থেকে টাকা নিয়েছে, তাহলে দাফন করার সময় খাটিয়া ধরে রাখেন নাই কেন? আমরা তো এত অমানবিক না।
আমার ভাইয়ের সাথে তারা রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। তখন আমার ভাই বলে উনি মৃত্যুর আগেও বলেছেন উনি কোনো ধরনের টাকা কারো কাছ থেকে নেননি এবং আমাদের বলেও যাননি। ওনারা বললে কাউসার হামিদ তোমাদের থেকে গোপন রাখতে বলেছে, তাই গোপন রেখেছি। এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওনার রাস্তার পাশের জায়গাগুলোতে ওনারা দোকান বেঁধে ফেলে। আমি ভাইকে বলি ভাই আর ঝামেলা করে না, এইসব এসব এখন ইচ্ছে করছে না, ইজ্জতটা একটু ভালোভাবে পালন করি, তারপর দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমাদের সাথে থাকার জন্য। খালাতো ভাইয়ের বয়স 16। সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে নিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো। বেশিরভাগ বাজার আমার ভাই করে দিত। আমাকে ওনার শূন্যতা অনেক পোড়াতো। শেষের একটা বছর ওনাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। আবার নিজেকে এটা বলে সান্ত্বনা দিতাম আমার আপুর কাছে আছে, আল্লাহ তাদের জান্নাত দিয়েছে, জান্নাতে তারা শান্তিতে আছে। কিন্তু আমারও তো স্বামী হয়, আমি কার সাথে থাকবো জান্নাতে? এটা বলেও কান্না আসে। আমি কখনো নামাজে দাঁড়িয়ে ওনার সাথে জান্নাতে থাকার কথা আল্লাহকে বলিনি, কারণ আমার আপুর সাথে কে থাকবে? আপু যদি দেখে ছোট বোনের সাথে কাউসার হামিদ, ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম, ওনাদের বাচ্চাদের জড়িয়ে ধরতাম। একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি কি আবার বিয়ে করে ফেলবে? আমাদের ছেড়ে চলে যাবে আমাদের রেখে? 11 বছর মেহেদির মাথায় কি এসেছে তা আমার জানা নেই। আমি বলি কেন বাবা, এমন কেন বলছো? সবাই বলে তোমার বিয়ে দিয়ে ফেলতে, তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মা তুমি আমাদের ছেড়ে যাবে না, আমাকে ধরে বলো। আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি না বাবা, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। এর মধ্যে আমার ইদ্যত শেষ হয় এবং খালাতো ভাইরা গ্রামে চলে যায়। তাদের লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছিল। মেহেদি আর বাবুনিকে নিয়ে আমার একা পথ চলা শুরু হয়। আমি তাদের মা, তাদের বাবা, তাদের স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা, রান্না বান্না, বাজার সব আমি করতে লাগলাম। এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা আমি পাই এবং সেটি ব্যাংকে রেখে দিই। ওদের বাবার 5টি দোকান ছিল, সেগুলো দিয়ে সংসার চলতো। কাউসার হামিদের পরিবার সম্পদ নিয়ে আবার ঝামেলা শুরু করে। কাউসার হামিদের পৈতৃক সম্পত্তিগুলো ওরা ভোগ দখল শুরু করে। আমি আমার ভাইয়ের সাহায্যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি। অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পত্তিগুলো আমার আয়ত্তেও নিয়ে আনি। তবে গ্রামেরগুলো ওনাদের আয়ত্তে থাকে। আমি আর ঝামেলা করিনি এবং ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। জীবন চলছে জীবনের ন্যায়। জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। মেহেদির এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি করায়। তখন ওর বড় ফুপুর সাথে আবার সম্পর্ক ঠিক হয় এবং ওনার যাতায়াত বেড়ে যায় আমার বাসায়। ওনার কলিজা জোয়ালে সবসময় ভাইয়ের বাচ্চাগুলোর জন্য। ওর বড় ফুপুর যাতায়াত বেড়ে যাওয়ার পর ছোট ফুপুরও যাতায়াত বেড়ে যায়, বাসায় আসতো। আর আমার জন্য আফসোসের সীমা থাকতো না, আমার জন্য হাই হুতাশ করতো। ওনার আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম, তবে এত বেশি মিশতে চাইতাম না। ওনারা এলেই কিভাবে 2টা খাওয়ায় বিদায় করব সেই চিন্তায় থাকতাম। মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর সব বয়সী সবাই মোবাইল ব্যবহার করে, আমি আর না করি নাই। ওরা একটা মোবাইল কিনে দিই। ওই মোবাইল কেনার পর থেকে শুরু হয় আমার ছেলে মহা বিজি। খেতে গেলে মোবাইল টিপে, একটু পর পর বাইরে যায়। বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে টিপে পড়েছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় ওর মোবাইল আমি চেক করি। চেক দিয়ে দেখি ওর বড় ফুপুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহু দূরে গিয়ে গিয়েছে। চ্যাটিংয়ে দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমার মাথায় হাত। আমার কাছে মেহেদি তখনও পিচ্ছি। আমি যথারীতি ওর বন্ধু বান্ধব সহপাঠীদের থেকে খবর নিই এবং ওরা প্রায় সময় দেখা করতে ঘুরতে যেত। আমি মেহেদিকে বোঝাই এবং বলি বাবা, তোমার এখন ভালো লাগার বয়স, তাই বলে ওর সাথে। বাবারে, তোমাদের বাবা নেই, মা নেই, আমি তোমাদের সব। আমি চাই তোমরা ভালো থাকো।
বাবা, একটা বয়সে গিয়ে, একটা জীবনে গিয়ে তারপর এসব করো। আর তোমরা এই বয়সে বন্ধু বান্ধব থাকতেই পারে। বাবা, তুমি তোমার বড় ফুপুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চায়, এবং তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পদ ওরা নিয়ে ফেলতে চায়। মেহেদি আমায় বলে, আমি আর ওর সাথে কথা বলবো না। আমি বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুপুর বাসায় আসা একদম বন্ধ করে দিই, কিন্তু যথারীতি ও ঠিকই আবার সম্পর্ক রেখেছে। আমি ওর মোবাইল চেক দিয়ে বুঝি ওর চ্যাটিংগুলো ডিলিট করে দেয়। ও ঘুমন্ত অবস্থায় ওর মোবাইল চেক দিই। ওর কয়েকদিন পর মোবাইলের লকটা আইলক করে দেয়। আমি বিষয়টা আমার ভাই ভাবিকে জানাই এবং আমি নিজেও বিষয়টা নিয়ে অনেক অসুস্থ হয়ে যাই। একে তো আমার একটা কিডনি, তার মধ্যে প্রায় সময় শারীরিক দুর্বলতা, অসুস্থতা ফিল করি। এখন আবার এগুলো আর ভালো লাগছিল না। আমার ভাই বিষয়টা শুনে রেগে মেগে একদম আগুন। মেহেদিকে বকা দিয়ে ওর ফোন নিয়ে ফেলে। এরপর থেকে আমরা কয়েকদিন ভীষণ ভালো ছিলাম, কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় ওর রুমের দরজা বন্ধ রাখে এবং বাহির থেকে অনেক দেরিতে আসে। 2 মাস পর আমি ওর বইয়ের ভিতরে আইফোন দেখতে পাই, তার নতুন ভার্সন। আমি ওর সহপাঠীদের মাধ্যমে জানতে পারি ওর বড় ফুপু প্রায় সময় ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে ফোন কিনে দেয়। এর মধ্যে ওর এইচএসসি পরীক্ষা শেষ। আমার ভাইকে আবার বিষয়টা বলি এবং আমার ভাই রেগে গিয়ে ওরে কয়েকটা চড় দেয়, মোবাইলটা ভেঙে ফেলে। আমার চোখের পানি ভাত মানে না, কারণ মেহেদি এমন করবে আমার কল্পনাই ছিল না। তখন মেহেদিকে আমি বারবার অনুরোধ করি, বারবার এমন করিও না, তুমি একটা বয়সে একটা পজিশনে যাও, আমি নিজে তোমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাবো। মেহেদি আর কিছু বলে না এবং কয়েকদিন ঠিক ছিল। করোনার সময় ঘরে ছিল। আমার চোখের ছিল কয়েক মাস। করোনার সময় ঘরে ছিল, আমার চোখের সামনে ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা, ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি। সন্ধ্যার আগে বাসায় চলে আসবো। ও দুপুর 11টায় ঘর থেকে বের হয়। আমি নর্মালি ওরে আর কিছু বলি নাই। আমি মনে করেছি ও বন্ধুদের সাথে যাবে। সারাদিন যায়, সন্ধ্যার সময় যায়, বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করে বলি, বাবা তুমি কোথায়? আমাকে বলে, মা, আমি আসছি একটু পর। আমার ছেলে বাসায় আসে রাত 9টায়। 2020 সাল নভেম্বর মাসের 20 তারিখ আমার ছেলে বিবাহ করে। 2 দিন পর আমার শ্বশুরবাড়ির এক রিলেটিভ আমাকে ফোন করে মেহেদির অ্যানিকে বিবাহ করেছে, কোর্ট ম্যারেজ। অ্যানি আমার ছেলের 1 বছরের ছোট ছিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলে ও? সেদিন আবার মেহেদি গাড়ি গ্যারেজে নিয়ে যাবে বলে ঘর থেকে বের করে। সারাদিন যায়, রাত যায়, মেহেদি আসে না। আমি আর বাবুনি টেনশনে শেষ। পরের দিন বাবুনিকে দিয়ে ওর বড় ফুপুর কাছে ফোন করালে বাবুনিকে বলে মেহেদি ওদের বাসায় বউয়ের কাছে আসছে। একটু পর ওরা বের হয়, গাড়ি ওদের বাসায় আছে। বউ নিয়ে প্রথম বের হবে, গাড়ি না আনলে হয়? সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আর আমি ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাই ভাবিকে কল দেয়, ওরা আসে। আমি অনেক অসুস্থ হয়ে যাই, আমাকে মেডিকেল নিয়ে যায়, স্যালাইন দেওয়া হয়। আমার ভাই মেহেদিকে কল দেয়, মেহেদির নাম্বার অফ করে দেয়। এইচএসসির পর মেহেদি আর পড়েনি। আমরা কেউ আর মেহেদিকে বোঝাতে সক্ষম হয়নি। 2021 সাল মেহেদি আসে। প্রায় কয়েক মাস পর আমার ছেলেকে দেখি। মেহেদি এসে আমার কাছে ওর বাবার আর মায়ের টাকার ভাগ চায়, সেগুলো ব্যাংকে ছিল। বাবুনি তখন ওর বাবার গাড়ির কথা বলে, তখন বাবুনিকে মারতে ওঠে। পরে বাবুনি আমার ভাইকে ফোন দেয়, আমার ভাই আসতে পারে না, বিজি ছিল। তখন আমি মেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বি ও 10 জন নিয়ে আসিও আর এলাকার কমিশনার অফিসে এসে বসো, সব হবে। সেদিন ওর রুমের ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও আবার চলে যায়। 1 মাস পর আমার ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে।
আমি যাই এবং সমস্ত ব্যাংকের এবং সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে তারপর কমিশনার সব ভাগ করে দেয়। কিন্তু বাবুনির ভাগটাও চাই এবং বাবুনিকে ওর সাথে নিয়ে যেতে চায়। তখন বাবুনি নিজেই বলে ও যাবে না ওর সাথে। মেহেদির শাশুড়ি বলে বাবুনির ভাগের টাকাগুলো যেন মেহেদির কাছে থাকে। আমি তো ওর আসল মানা, যদি ভেঙে ফেলি। মেহেদিও বাবুনিকে নিয়ে যেতে চায়। এর মধ্যে শুনি ওর বউ নাকি গর্ভবতী, বাড়ির ভাগও চায়, অথচ বাড়িটা আমার নামে। এবার আমি রেগে গিয়ে জুতাটা নিয়ে উঠিয়ে এবং মেহেদিকে সবার সামনে ঠাস ঠাস করে জুতা দিয়ে ইচ্ছে মতো মেরে বলি, চোর পোলা, তুই কাকে কি বলস? তোদের জন্য নিজের জীবন শেষ করলাম, একটা কিডনি পর্যন্ত তোর বাবারে দিয়ে দিলাম। তোর বাপ মারা গেছে 13 সালে, তখন আমার বয়স 22.5 বছর। তোদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত বসলাম না, বিনিময়ে এই প্রতিদান দিলি? এত বছর একটা টাকা এদিক সেদিক করি নাই। তুই 2 দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙ্গুল দেখাস? তোর ওপর ধোকার খোদার নালত পড়বে। বাবুনির দিকে যদি তোরা কেউ চোখ আর আঙ্গুল দেখাস, আল্লাহর কসম একদম খুন করে ফেলবো। তোর বাড়িতে তোর বউ নিয়ে থাক। তোর বাপ মা ছিল টিচার আর তুই হয়েছিস অমানুষ। আজকের পর তোর ছায়া যেন না দেখি। ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতেও আসে না। উল্টো আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয় বলে খাওয়াচ্ছে ও মারবে। তুই বেরি বলার কে? মহিলাটা ঝগড়া করতে চায় কিন্তু কমিশনারের জন্য পারে না, উনি ধমক দিয়ে বসিয়ে দেয়। কমিশনারের অফিস থেকে চলে আসি। আমার ভাইকে কাঁদতে কাঁদতে বলি, ছেলেটার জীবন শেষ করে ফেললো। আমি পারলাম না রে ভাই, পারলাম না। 3 দিন পর আমাদের মা মেয়ে সব জামা কাপড় নিয়ে আমি আমার আপুর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় চলে আসলাম। আমি পারি নাই আমার আপুর সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি পারি নাই কাউসার হামিদের কথা রাখতে। অনেক অসুস্থ হয়েছে এসব টেনশনে। আমার ভাবি খুব ভালো মানুষ, সে আমাকে মায়ের মতো আগলে রেখেছে। আমাকে জড়িয়ে ধরে সবসময় কেঁদে কেঁদে বলতো, নিহারে মাফ করে দিস আমাদের, তোর জীবনটা শেষ করে দিলাম। আমি আর বিয়ে করি নাই, কারণ একটা কিডনি আমার। আল্লাহ যেখানে মানুষকে 2টা কিডনি দান করেছে, সেখানে একটা কিডনি নিয়ে পুরোপুরি সুস্থ জীবনযাপন করা যায় না। আর একটা কিডনি শুনলে কে বা বিয়ে করতে চাইবে? আরেকজনের জীবন নষ্ট করে আমি কি করব? আর বাচ্চারা ছোট ছিল, সব দিক বিবেচনা করে আর বিয়ে করি নাই। আর ইচ্ছেও ছিল না। বাবুনি বাপের গোষ্ঠী বাবুনির দায়িত্ব নিতে চায়। ওর বড় ফুপুর ছেলে বউ বানাতে চায়, লোক দিয়ে খবর পাঠায়। ভাইয়ের ছেলে মেয়েকে নিজের করে রাখতে চায়। মেয়েকে তো আমার ছোট একটা ছেলের ঘাড়ে দিল, এখন মেয়েটাকেও নিতে চায়। আমি চুপ করে বসে না থেকে ভাইরে বললাম, ভাই, বাবুনির বিয়ে দিয়ে দিব, যা হওয়ার হোক, আমি আর পারবো না। ভাই প্রথমে রাজি না হলেও পরে আমার জোড়াজড়িতে রাজি হয়ে যায়। কাউসার হামিদের বন্ধুর মেজো ছেলে। আমার বাবুনির সাথে বিবাহ দিই। ছেলের বয়স 26 আর ছেলে নরওয়েতে থাকে। বাবুনি জিজ্ঞেস করি, তুমি রাজি আছো কিনা? সে উত্তর দেয়, আমি যা বলি তা। 2022 সালের 3 মার্চ আমার বাবুনির সাথে মাসুদের পারিবারিকভাবে বিবাহ হয়। আমি ওদের পুরো ঘর সাজিয়ে দিতে চেয়েছি, কিন্তু ওরা কিছুই নেয়নি। আমাদের চট্টগ্রামের রীতি অনুসারে কোরবানিতে গরু দিতে হয়। চেয়েছিলাম, কিন্তু কঠিন নিষেধ দিয়েছে। বাবুনির বিয়ের পর বাবুনিকে নায়র আনতাম, এর মাঝে মাঝে আমি গিয়ে থাকতাম। খেয়াল করতাম আমার মেয়ে সুখে আছে কিনা। আমার মেয়ে ভীষণ সুখে আছে। আমার বাসায় আসলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ওদের রোমান্স আমার চোখে পড়ে। আমি মা হয়ে সেদিকে তাকিয়ে দেখতাম না। বিষয়টা এমন, আমি তরকারি কাটছি, বাবুনিও সামনে, মাসুদও আছে। একজন আর একজনকে ফ্লাইং কিস করতেছে, সেটা চোখে পড়তো। এবং হুটহাট একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, সেটাও চোখে পড়তো অনাকাঙ্ক্ষিতভাবে। আমার ভালো লাগতো, যাক ওরা ভালো আছে। মাসুদকে অনুরোধ করেছি আমার মেয়ের লেখাপড়া যেন বন্ধ না করে দেয়। দরকার হলে পড়ালেখার খরচ আমি দিব। ওরা প্রচুর ঘুরে বেড়ায়, আমি ফেসবুকে দেখি। আমি মনে মনে আত্মতৃপ্তি পাই। মেয়েটা আমার আজ 1 মাস হলো নরওয়েতে গেছে, সেখানে কলেজে ভর্তি হয়েছে। আর মেহেদি এখন দোকান করে। ওর একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছে।
ওর বাবার দোকানপাটগুলো শ্বশুর গোষ্ঠী ভোগ করছে। মাঝে মাঝে আমাকে ফোন দেয়, বাবুনিকে ফোন দেয়। আমি কথা বলি না, বাবুনিও কথা বলে না। বিশ্বাস করেন, আমি বাবুনিকে মানা করি নাই ওর ভাইয়ের সাথে কথা বলার জন্য। ও নিজেই বলে না। মেহেদি SMS দেয়, মা মিস ইউ। আমার চোখের পানি ছাড়া কিছুই আসে না। যে যার যার মতো ভালো থাকুক। আমি ভাইয়ের বাসায় থাকি, ভাবি আমাকে সন্তানের মতো রেখেছে। আমরা সারা দিন যাই নামাজ কালাম আর ফেসবুক মেয়ের সাথে কথা বলে। ওর শ্বশুর গোষ্ঠী অনেক ভালো, সবাই আমার খোঁজ খবর নেয়। আমার আজকে এই জীবনের পরিণতির জন্য কাউকে দায়ী করি না, কারণ আমার নসিবে যা ছিল তা হয়েছে। আমি জান্নাতে কাউসার হামিদকেও চাই না, কারণ আমার আপুর সাথে থাকুক, এটাই চাওয়া। আফসোস, আমি আমার আপুর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম না। আপুর সংসারটা নিজের হলো না।